ও তারকদা, যাব বাবা, এত বেলা হয়ে গেল এখনো ওঠেনি নাকি? তারকদা, ও তারকদা, দেখি তো ব্যাপারটা কি হলো। তারকদা, ও তারকদা, যাব বাবা, দরজা তো খোলাই, সব গেল কোথায়? তারকদা, ও তারকদা, 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 তানিয়া, তানিয়া। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। সাল 2023। একদিন সকালে বাদুড়িয়া থানার কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয় যে শহরের একটি ঘরে পড়ে রয়েছে এক বৃদ্ধ আর তার মেয়ের গলা কাটা রক্তাক্ত দেহ। খবর পেয়ে আমরা থানা থেকে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। শুরু হয় তদন্ত। কিন্তু কে এই হতভাগ্য বৃদ্ধ আর তার হতভাগ্য কন্যা যাদেরকে অকালে এইভাবে বেঘরে প্রাণ হারাতে হলো? কি জন্য খুন করা হলো তাদের? কে বা কারা এই জঘন্য অপরাধটা করলো? উত্তর পেতে হলে দেখুন ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্ব। তাহলে আপনি থানায় ফোন করেছিলেন? হ্যাঁ অফিসার, ফোনটা থানায় আমিই করেছিলাম। আর এই বডি দুটো প্রথম কে দেখেছিল? বডি দুটো আমিই দেখেছিলাম। আপনার নাম? আমার নাম জয়ন্ত, জয়ন্ত মল্লিক। আপনি কি আশেপাশে থাকেন? আমি এই ঢালিপাড়াতেই থাকি। আমার এই বাড়ির 3টে বাড়ি পরেই আমার বাড়ি। তা আপনি সাত সকালে এখানে কি করতে এসেছিলেন? আসলে আমি আর তারকদা রোজ সকালে একসঙ্গে মিলে ওই প্রদীপের চায়ের দোকানে চা খেতে যাই। আজকে সেই জন্যই এসেছিলাম। এখানে এসে যখন ডাকাডাকি করলাম, কোনো সাড়া না পেয়ে দরজা নক করতে গেলাম। আর দরজা নক করতে গিয়ে দেখলাম যে দরজাটা ভেজানো আছে। আমি কৌতূহলবশত ঘরের ভেতর ঢুকলাম। আর ঘরের ভেতরে ঢুকে দেখলাম তারকদা আর তারকদার মেয়ে দুজনে যে যার ঘরে খুন হয়ে পড়ে আছে। তারকদা মানে? মানে এই বাড়ির মালিক যিনি খুন হয়েছে। ও, ওনার পুরো নাম কি? ওনার পুরো নাম তারক গুছাইত, তারকনাথ গুছাইত। আর ওনার মেয়ের নাম? ওনার মেয়ের নাম তানিয়া, তানিয়া সাহা। আচ্ছা, তারকবাবুর মেয়ের লাশের সিঁদুরতে দেখলাম সিঁদুর রয়েছে। উনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ, উনি বিবাহিত ছিলেন। 2019 সালে এই নভেম্বর মাসে ওনার বিয়ে হয়েছিল। তানিয়া কি তাহলে বাপের বাড়ি বেড়াতে এসেছিল? না, তা নয়। তাহলে? উনি তো বিয়ের পর থেকে এই বাড়িতেই থাকতেন। এই বাড়িতে থাকতেন মানে? আসলে হয়েছে কি আর করবো রে জয়ন্ত, মিয়া বিবি দুজনেই যখন রাজি, তখন আমি কাজী হয়ে আর ওদের মধ্যে বাধা দিতে যাই কোন মুখে? না না তারকদা, তানিয়া আর অনিমেষ যখন দুজনে দুজনকে পছন্দ করে সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে, তখন আর বাধা দিয়ে ওদের মধ্যে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, সেই জন্যই নিমরাজি হয়েও পুরো ব্যাপারটা মেনে নিলাম। নইলে আমাদের বংশে আজ পর্যন্ত কোনো মেয়ের ওই দর্জির সাথে বিয়ে হয়নি। না না, এটা তুমি একদমই ঠিক বলছো না। ছেলে দর্জির কাজ করে, তাতে অসুবিধা কি? পৃথিবীতে কোনো কাজই ছোট না। আর অনিমেষ তো চুরি চামারি করে না, সে একটা দোকান চালিয়ে সৎ পথে খেটে খাচ্ছে, ব্যাস, অসুবিধা কি? সেটা ঠিক, কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? আরে কিন্তু ছেলের একটা আবদার মেনে নিতে মনে ঠিক সায় দিচ্ছে না রে। কেন? পণ বাবদ আবার টাকা পয়সা গয়নাগাটি চাইছে বুঝি? না না, ওদের সেরকম বেশি কিছু দাবি দেওয়া নেই। তাহলে তাহলে আবদারটা কি শুনি? আরে ছেলে বলছে বিয়ের পর নাকি এই বাড়িতেই ঘর জামাই থাকবে। সে কি? অনিমেষ মানে তারকবাবুর জামাই, তাই তো? হ্যাঁ, অনিমেষ সাহা। তার মানে তারকবাবুর মেয়ের বিয়ের পর থেকে অনিমেষ ঘর জামাই হিসেবে এই বাড়িতে আশ্রয় নিয়েছিল। শুধু অনিমেষই নয়, অনিমেষের মাও ওদের বিয়ের পর অনিমেষের সঙ্গে এসে এই বাড়িতেই থাকা শুরু করেছিল। সে কি? অনিমেষের মা কেন এই বাড়িতে এসে থাকতো? কেন সেটা আমি ঠিক বলতে পারবো না। আপনি কখনো কারণটা জানার চেষ্টা করেননি? দেখুন, এটা ওদের ভেতরকার ব্যাপার।
আর সেই কারণে আমি তারকদাকে এই বিষয়ে কোনো সময় কোনো প্রশ্ন করিনি। সে না হয় বুঝলাম, কিন্তু বাড়িতে দুটো খুন হয়ে গেল, অথচ বাড়ির জামাই এবং তার মায়ের কোনো টিকিট দেখা পেলাম না, কেন? ওরা তো নেই। নেই মানে? ওরা এখান থেকে চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? ওরা গত পরশুদিন এখান থেকে বাড়ি চলে গেছে। আসলে গত পরশুদিন আমি যখন বাজার থেকে ফিরছিলাম। আরে অনিমেষ, আরে মর্নিং। ভেরি গুড মর্নিং। তুমি কি বাজার থেকে ফিরছো নাকি? আর বলো না অনিমেষ, এই ভলেন্টারি রিটায়ারমেন্টের পর থেকে না এই বাজার, মুদি দোকান, রেশন দোকান করতে করতে আমার জীবনটাই একেবারে জেরবার হয়ে গেছে। তা তোমরা মা ছেলে মিলে সকালবেলা ব্যাগপত্র নিয়ে চললে কোথায়? এই বাড়ি যাচ্ছি গো। বাড়ি মানে? আরে আমাদের নিজেদের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, মানে অনিমেষের পৈতৃক বাড়ি কি, তাই তো? আমাদের বাড়ি তো ওই আরবেলিয়াতে। ও মানে আরবিলে তো খুব দূরে নয়। তা হঠাৎ বাড়ি যাচ্ছেন কেন? আসলে বাড়িটা অনেকদিন ধরেই বন্ধ পড়েছিল, একটু সাফ সাফাই করতে হবে এই আর কি। হ্যাঁ, আর বাড়িটা অনেক পুরনো বাড়ি, বুঝলে, সেই আমার দাদুর আমলে, তাই একটু মেরামত করার দরকার পড়েছে আর কি। অনিমেষ তো একটা রাজমিস্ত্রিকে ফোনও করেছে, আমরা বাড়ি গেলে সে এসে একটু ঘরদোর দেখে একটা হিসাবপত্র করে দিয়ে যাবে। আর তারপর সাফ সাফাইটা শুরু হয়ে যাবে। বেশ বেশ। তা তোমরা ফিরছো কবে? কোনো ঠিক নেই গো, সপ্তাহখানেকও হতে পারে, আবার মাসখানেকও লেগে যেতে পারে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা সাবধানে যেও, কেমন? হ্যাঁ, আচ্ছা, আপনি তো খুনের ব্যাপারটা থানায় ফোন করে ইনফর্ম করেছিলেন, অনিমেষকে ফোন করে জোড়া খুনের ব্যাপারটা জানিয়েছেন কি? না তো, জানাইনি তো। কেন জানাননি কেন? শুনে তো মনে হচ্ছে অনিমেষের সাথে আপনার ভালোই সম্পর্ক। না আসলে 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 কি? আসলে দুটো বডি দেখার পর আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, আর আমার মাথাও কাজ করছিল না, তাই আমি মনে করে অনিমেষকে ফোন করে উঠতে পারিনি। আচ্ছা, একটা কথা বলুন তো, কি? তারকবাবু কি করতেন? তারকবাবু রেলে চাকরি করতেন, মানে স্টেশন মাস্টার ছিলেন। গত 2 বছর আগে রিটায়ার করেছেন। আর তানিয়া কি করতো? তানিয়া বিয়ের পরে কিছু করতো না, কিন্তু বিয়ের আগে এখানের একটা কিন্ডারগার্টেন স্কুলে কিছুদিন পড়িয়েছিল। ঠিক আছে রাধিকা, শোনো, ভালো করে শোনো, তুমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আর ফরেন্সিক এক্সপার্টদের খবর দিয়েছো তো ফোন করে? স্যার, আপনি আসার আগেই ওদের খবর দিয়ে দিয়েছি। কোথায় যারা? স্যার, মিনিট 10-15 মধ্যে ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ওনারা আসুন, ওনাদের কাজ হয়ে গেলে তুমি বডি দুটো পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ওকে স্যার। হ্যাঁ, আর ঘরটাকে সিল করে দেওয়ার ব্যবস্থা করবে। ইয়েস স্যার। আর আমাদের টিমকে বলবে আশেপাশের এরিয়া যেন তন্ন তন্ন করে খুঁজে দেখে, দেখো যদি মার্ডার ওয়েপনটা পাওয়া যায়। ঠিক আছে স্যার, আমি দেখে নিচ্ছি। আর এই ভদ্রলোক, কি যেন নাম, জয়ন্ত, জয়ন্তবাবুর বয়ানটা রেকর্ড করবে, আর ওনার ফোন নাম্বারটা একবার নিয়ে নাও। ওকে স্যার, আমি নিচ্ছি। তারপরে অনিমেষকে ফোন করে দেখা যাক অনিমেষ কি বলে, আর তুমি কাজ শেষ করে থানায় এসো। ওকে স্যার। থানায় গিয়ে কথা হবে। ঠিক আছে। আমার তো এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না যে আমার স্ত্রী আর শ্বশুর মশাই আর এই পৃথিবীতে নেই। বৌমা যে এইভাবে চরম যন্ত্রণা সহ্য করে পৃথিবী থেকে চলে যাবে, এটা আমি ভাবতেও পারিনি। আসলে আমাদের এই বাড়িতে চলে আসাটাই ভুল হয়েছে। ঠিক বলেছিস বাবা, আমরা থাকলে ওদের মুখ দিয়ে রক্ষা করতাম। এতই যখন চিন্তা, তখন হঠাৎ করে ও বাড়ি ছেড়ে এ বাড়িতে চলে আসলেন কেন? আসলে আমাদের এই বাড়িটা অনেকদিন ধরেই তালা বন্ধ ছিল, তাই একটু ঝাড়পোছ করবো বলে এসেছিল। আর একটু মেরামতের দরকার আছে, নইলে খুব অসুবিধা হয়ে যাবে। সে নয় বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো, কি কথা? খুনের খবরটা আপনারা কখন পেয়েছেন? ওই তো দুপুর 1টা নাগাদ জয়ন্ত কাকা আমাকে কল করে খবরটা দিয়েছিল। খবর পেয়ে আপনি ও বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। কেন জাননি? কেন? আসলে খবরটা শোনার পর থেকেই আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম, কান্নাকাটি করছিলাম, আমার মাথা কাজ করছিল না। তাই নাকি? তার মানে তো আপনি প্রচন্ড শক পেয়েছেন। হ্যাঁ, প্রচন্ড। তাহলে আপনি আজ দোকানে যাননি? দোকান? কিসের দোকান? আমরা খবর পেয়েছি আপনার নাকি একটা দর্জির দোকান আছে। হ্যাঁ, আগে ছিল, কিন্তু এখন আর নেই। কেন নেই? কেন? দোকানটা লকডাউনে বন্ধ হয়ে গিয়েছিল।
তারপর আর খোলা যায়নি। খোলা যায়নি কেন? দোকানটা আসলে এমনিতেই খুব একটা চলতো না। আসলে আজকাল কেউই তো আর শার্ট প্যান্ট বানিয়ে পরে না, সবাই ওই রেডিমেড জামা কাপড় কিনেই পরে। তারপর তো লকডাউন এসে আমার কোমর ভেঙে দিল, সেই যে দোকানটা বন্ধ হলো। তারপর হাজার চেষ্টা করে আর খুলতে পারি। তাহলে আপনি এখন করেনটা কি? কিছুই করি না ম্যাডাম। তার মানে আপনি বেকার? হ্যাঁ বলতে পারি। তাহলে আপনার এখন চলে কি করে? কেন, আমার শ্বশুরমশাই তো পেনশন পেত, ওই দিক চলতো আমাদের। তার মানে আপনি অর্থনৈতিক দিক থেকে আপনার শ্বশুরের উপর পুরোপুরি নির্ভর ছিলেন। কি আর উপায় আছে বলুন, কোনোভাবে খেয়ে পড়ে তো বেঁচে থাকতে হবে। আচ্ছা, তানিয়ার সঙ্গে আপনার বিয়েটা কবে হয়েছিল? ওই তো 2019 সালে। দেখাশোনা করে হয়েছিল নাকি লাভ ম্যারেজ? না না, ওরা 1.5 বছর প্রেম করেছে, তারপরে রেজিস্ট্রি করেছিল। তার মানে বিয়েতে অনুষ্ঠান হয়নি? না। কিন্তু তখন তো দর্জির দোকানটা চালু ছিল। হ্যাঁ ম্যাডাম, চালু ছিল। তাহলে আপনি হঠাৎ মা সমেত ঘর জমাই হয়েছিলেন কেন? আসলে তুমি ঘর জামাই থাকবে? হ্যাঁ, কেন, তাতে অসুবিধা কোথায়? ঘর জামাই কারা থাকে তুমি জানো? ঘর জামাই কারা থাকে আসলে তুমিই বলে দাও। যারা ভীষণ গরিব ঘরের ছেলে, তিনকুলে যাদের কেউ নেই, নিজস্ব বাড়ি গাড়ি কিচ্ছু নেই আমাদের দেশে, তারাই ঘর জামাই থাকে। তাই নাকি? হ্যাঁ। আর একটা হতে পারে যারা মা বাবার একমাত্র আদরের মেয়ে, বিয়ের পর আর শ্বশুর বাড়ি যেতে চায় না, সেক্ষেত্রে মা বাবা জামাইকে ঘর জামাই হিসেবে থাকতে দেয়। বাপরে, এত কিছু তো জানতামই না। জানতে হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে এর একটাও নয়। মানে তোমার নিজস্ব দোকান আছে, পৈতৃক বাড়িও আছে, আর আমি তোমার বাড়ি গিয়ে তোমার সাথে সংসার করতেও রাজি। সুতরাং শুধু 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 নয় তানিয়া। তাহলে কি কারণ? দেখো, তুমি তো আমাদের বাড়িতে অনেকবার গেছো। গেছি তো। আমাদের বাড়ির কি দুরবস্থা সেটা তুমি নিজের চোখে দেখো। তা দেখেছি। তাই জন্য আমি ঠিক করেছি বিয়ের পর আমি মাকে নিয়ে তোমাদের বাড়িতেই থাকবো। মানে মাকে নিয়ে থাকবে মানে? হ্যাঁ, মানে বিয়ের পর মাও আমাদের সাথে তোমার বাড়িতে থাকবে। কেন, কোন দুঃখে? দেখো, আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আর মাকে একা ছেড়ে দিলে মা একা সবটা সামলে উঠতে পারবে না। তাছাড়া পাড়া প্রতিবেশীদের একেবারে নিন্দের বন্যা বয়ে যাবে। ঠিক আছে, আমি আজকে বাবার সাথে কথা বলবো, দেখা যাক বাবা রাজি হয় কিনা। ঠিক আছে, চলো। হ্যাঁ রে অনি, তুই কি তানিয়াকেই বিয়ে করবি বলে ঠিক করেছিস বাবা? ভালো যখন বেসেছি বিয়ে তো করবোই মা, নইলে আর ভালোবাসলাম কেন? না না বাবা, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু ভাবছি। তুমি আবার কি ভাবছো? আমি ভাবছি তানিয়ার বাবা তোকে জামাই হিসাবে মেনে নেবেন কি না। কেন মানবে না? কেন, কোন খুঁতটা আছে আমার মধ্যে? তোর মধ্যে কোনো খুঁত নেই অনিমেষ। তাহলে শোন বাবা, কোনো ছেলের যদি খুঁত থাকে না, হাজারো খুঁত থাকুক, কিন্তু সে যদি রোজগেরে হয় তাহলে তার পাত্রে কিন্তু ঠিক জুটেই যায়। ওই যে কথায় আছে না, হীরার আংটি বাঁকা হলেও বাজারে কিন্তু তার মূল্য কমে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? মানে এত হেয়ালি করছো কেন? দেখ বাবা, আমাদের স্ট্যান্ডার্ডের সাথে ওদের স্ট্যান্ডার্ডের বিশাল পার্থক্য। ওর মা মরা মেয়েটাকে ভালোভাবেই মানুষ করেছেন উনি। এখন আমাদের বাড়ি ঘরের অবস্থা তো তুই জানিস বাবা। আমাদের বাড়িতে এসে মেয়েটা মানিয়ে নিতে পারবে কিনা। আমি বিয়ের পর তানিয়াকে নিয়ে এখানে থাকবো না মা। থাকবি না মানে? কোথায় যাবি? তুই কি আলাদা বাড়ি ভাড়া করবি নাকি বাবা? না তো, আমি বেকার বেকার বাড়ি ভাড়া করে টাকা নষ্ট করবো কেন? ও মা, তাহলে? আমি ভেবেছি আমি বিয়ের পর তানিয়ার বাড়িতে ঘর জামাই হয়েই থাকবো।
ঘর জামাই হয়ে থাকবি? তুমি যেন একেবারে আকাশ থেকে পড়লে। কেন, এই বিশ্ব দুনিয়ায় কি কেউ কোনোদিন ঘর জামাই হয়ে থাকেনি? না, আমি ভাবছি তোর মতো এত আত্মমর্যাদা সম্পন্ন ছেলে ঘর জামাই হয়ে থাকবি। এটা আত্মসম্মানের ব্যাপার নয় মা। তাহলে দেখো, আমি কোনোভাবেই চাই না যে তানিয়া বিয়ের পরে ওর কোনো অসুবিধার মধ্যে পড়ুক। আর আমিও চাই বিয়ের পর একটা ভালো বাড়িতে একটু হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে দিন কাটাতে, বুঝলে? আর এই বাড়িতে তো সেটা পসিবল না। তাই আমি ঠিক করেছি যে আমি ঘর জামাই হয়ে তানিয়ার বাড়িতেই থাকবো। ও বাবা, বাবা তুই আমাকে ছেড়ে চলে যাবি? তাহলে আমার কি হবে বাবা? আমার দোকান বাজার এগুলো কে করে দেবে? আমার বিপদে আপদে কে পাশে থাকবে বাবা? তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না মা। চিন্তার বিষয় আর তুই বলছিস চিন্তা করতে হবে না? করতে হবে না তো, কারণ আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাবো। আমাকেও সঙ্গে নিয়ে যাবি মানে? মানে বিয়ের পর তুমি আমাদের সঙ্গে ওই বাড়িতেই থাকবে। এটা আবার হয় নাকি? খুব হয়, তুমি চাইলেই। দেখ বাবা, আমি তো সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে চাই, কিন্তু আবার কিন্তু কিসের? না, তানিয়া এবং তানিয়ার বাবা কি ব্যাপারটা ভালোভাবে মেনে নেবে? তুমি কিচ্ছু চিন্তা করো না মা, ওদেরকে বোঝানোর দায়িত্ব আমার। আমি তোমাকে একা ছেড়ে যেতে পারবো না। আমি তোমাকেও সঙ্গে নিয়ে ওই বাড়িতে ঘর জামাই হয়েই থাকবো, এটা একদম ফাইনাল। আচ্ছা, আপনার শ্বশুরমশাই তো রাজি হয়ে গেছিলেন, তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল আমার দোকানটা নিয়ে। কি ব্যাপার, একটু খুলে বলুন তো শুনি। আসলে বিয়ের পর ঘর জামাই হিসেবে আমি আর আমার মা ওদের সাথে বেশ ঠিকঠাকভাবেই দিন কাটাচ্ছিলাম, কিন্তু তারপর লকডাউন এসে আমার দোকানটা বন্ধ হয়ে গেল। আর তারপর লকডাউন খোলার পর এরকম অকর্মণ্য ব্যাটা ছেলে বাবা জীবনে দেখিনি। লকডাউন দিব্যি উঠে গেল, এবার যা তেরে ফুরে গিয়ে দোকানটা খোল, তা না, সারাদিন বাড়ি বসে বসে অলস বলদের মতন ফোনের পিন্টি পিন্টি গেম খেলে যাচ্ছে। সহ্য একেবারে। এই যে বাবা জীবন, হ্যাঁ বাবা বলুন। তারপর কি ঠিক করলে? কিসে কি ঠিক করলাম? মানে এইভাবে কি বাকি জীবনটা তুমি শুয়ে বসে আর মোবাইলে গেম খেলে কাটিয়ে দেবে ঠিক করেছো? না না, তা কেন? তাহলে আর কি, এবার আস্তে আস্তে কিছু একটা করতে হবে। কিছু একটা করতে হবে মানে? মানে দেখি যদি কোথাও একটা ছোটখাটো চাকরি বাকরি পাওয়া যায়। কেন? নিজের দোকান থাকতে তুমি মোটে অন্য লোকের গোলামি করতে যাবে কেন? তাহলে কি করব আপনিই বলে দিন। এই দোকানটা চালু করো আবার। ওই মরা গাছে জল দিয়া লাভ নেই বাবা। তোমার কোনো কিছুতেই কোনো লাভ নেই, তাই না? কি ধান্দায় আছো বলো তো? তোমার মতলবটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। শ্বশুরের পেনশনের পয়সায় দিনের পর দিন পায়ের উপর পাতলে বসে বসে খাবে, কি তাই তো? তানিয়া, এসব আবার কি হচ্ছে? ছাড়ো তো বাবা, ছাড়ো, আজকে আমাকে বলতে দাও, নাহলে একেবারে মাথায় চড়ে বসবে। তানিয়া, তুমি অহেতুক রাগ করছো। বিশ্বাস করো, এভাবে দিনের পর দিন হাত পা গুটিয়ে বসে থাকতে আমারও ভালো লাগছে। দম আটকে আসছে। দম যখন আটকেই আসছে, যাও না গিয়ে দোকানটা খোলো না। ওই দোকান খুলে আর কি হবে? এমনিতেই দর্জির দোকান একেবারেই এখন আর চলে না। সকালে শাটার খোলা থেকে রাত্রে শাটার নামানো পর্যন্ত সারাদিন খালি ওই বসে বসে আমাকে মাছি তাড়াতে হয়। তাহলে অন্য কোনো ব্যবসা করো। ব্যবসার জন্য তো মূলধন লাগে বাবা, একটা মোটা টাকা ইনভেস্ট করতে হয়। হ্যাঁ করো, লগ্নি করো, কে তোমায় বারণ করেছে? অত টাকা তো এখন আমার কাছে নেই বাবা। নেই? টাকা নেই কেন? কোথা থেকে থাকবে? আমার বাবা মারা যাওয়ার আগে যেটুকু ব্যাংকে রেখে গিয়েছিল তার প্রায় পুরোটাই তো আমার সেই টেলারিং এর দোকানের পেছনে বেরিয়ে গেছে। তাহলে আর কি, এখন একটাই পথ খোলা আছে। কি পথ? একটু ঝেড়ে কাশো তো। না মানে বলছিলাম, যদি বাবা কিছু সাহায্য করে। বাবা? বাবা কি করে সাহায্য করবে? উনি তো 2019 সালেই মারা গেছে। আরে ধুর, আমি আমার বাবার কথা বলছি না। তাহলে? আমি বলছিলাম তোমার বাবার কথা। আমি? হ্যাঁ বাবা, মানে
আপনি যদি আমাকে ওই লাখ আষ্টেক মতো দিতে পারেন তাহলে আমি এই পুরনো টেলারিং এর দোকানটাতেই নতুন করে একটা ওই স্টেশনারি ব্যবসা চালু করতে পারি আর কি। কেন আমি টাকা দেবো কেন? সেই 2019 থেকে তোমাকে আর তোমার মাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, সেটাই কি যথেষ্ট নয়? দেখুন আমি কথাটা পেরে রাখলাম, এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে হ্যাঁ, টাকা না দিলে কিন্তু আবার বাপ বেটি মিলে বলতে আসবেন না যে আমার খেটে টাকা রোজগার করার কোনো সদিচ্ছা নেই। তাহলে তারক বাবু আপনাকে একটা কানাকড়িও দেয়নি, তাই তো? হ্যাঁ, নইলে কি আর এইভাবে বেকার বসে থাকতাম? দোকানটা বন্ধক রেখে ব্যাংক থেকেও তো লোন নিতে পারতেন। বেআই মশাই এই কথাটাই বলেছিল ওকে একবার, কিন্তু আমি লোন নিতে দিইনি। কেন দেননি কেন? আমাদের তো এমনিতেই দিন আনি দিন খাই অবস্থা। ছেলে শ্বশুর মশাইয়ের ওপর গলগ্রহ হয়ে আছে, তার উপরে যে ও লোন নিয়ে নতুন কোনো ব্যবসা করবে আর সেটা যে চলবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আর সময় মতো যদি ব্যাংকের টাকা ফেরত দিতে না পারি তাহলে তো ব্যাংকের লোকজনেরা গলায় এসে গামছা দেবে, তাই আমি লোনটা নিতে দিইনি। আচ্ছা, আপনাদের কি মনে হয় তানিয়া আর ওর বাবাকে খুনটা কে করতে পারে? চন্দন, চন্দন ব্যাপারী খুন করেছে। চন্দন? কে চন্দন ব্যাপারী? তানিয়ার সাথে প্রাইমারিতে একসাথে পড়তো। সে হঠাৎ খুন করতে যাবে কেন? প্রাইমারির পর স্কুল আলাদা হয়ে গেল, সেই স্কুল থেকে কলেজ পর্যন্ত চন্দন আমার বউয়ের পিছু ছাড়েনি। মানে? চন্দন আমার তানিয়াকে সেই ছোটবেলা থেকেই উত্তপ্ত করতো। তারপর তানিয়া আমাকে বিয়ে করার পর থেকেই ওর ওই উৎপাত যেন আরো বেড়ে গিয়েছিল। বলে যান, শুনছি। আমরা এই বাড়িতে আসার সপ্তাহখানেক আগে কি গো, বান্ধবীর বাড়ি থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে? তাড়িয়ে দিল নাকি? আরে কি হলো, বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে বুঝি? না, মিতার সঙ্গে নয়। তাহলে ওর পরের সাথে? না। তাহলে কার সাথে? ওই জানোয়ারটার সঙ্গে। ও চন্দন? ও ছাড়া আবার কি? কি হয়েছে একটু ঠিক করে বলো তো। মিতার বাড়ি থেকে বেরিয়ে অটো ধরবো বলে অটো স্ট্যান্ডে যাচ্ছিলাম, হঠাৎ। আরে তানিয়া, কোথায় গিয়েছিলে? সে আমি যেখানেই যাই তার কৈফিয়ত কি আমি তোমাকে দিতে যাব নাকি? হঠাৎ করে এসে রাস্তার মাঝখানে একটা মেয়ের পথ আটকানো, এটা কি ধরনের অসভ্যতা? প্রেমে পড়লে লোকে দিওয়ানা হয়ে যায়, আর আমি একটু অসভ্যতা করলে ক্ষতি কি? তোমার লজ্জা করে না অন্য লোকের বউকে ফ্ল্যাট করছো? ফ্ল্যাট করছি না তো, আমি এখনো তোমায় ভালোবাসি। এসব বাজে কথা বলো না তো। আগে বহুবার তোমাকে না করেছে, জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে নাই বলে যাব। তার মানে তুমি আমার প্রস্তাবে রাজি হচ্ছ না, তাই তো? রাজি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, রাজি হতে হবে না, বরং তুমি একটা কাজ কর, তুমি তোমার জীবন থেকে একটা গোটা দিন আমায় দিয়ে দাও। ওই আমরা রিসর্টে যাবো, একটু খাবো দাবো, ঘুরবো আর একটু এনজয় করবো। তারপর তুমি তোমার পথ আর আমি আমার। তোমার কপাল ভালো যে তোমাকে চড় মেরেছি। পায়ের জুতো খুলে যদি সপাটে মারতে পারতাম আমি একটু খুশি হতাম। এর ফল কিন্তু ভালো হবে না। এই যাও যাও, তোমার মতো ছিচকে গুন্ডা আমি জীবনে অনেক দেখেছি, যাও তো। সেসব ঠিক আছে, কিন্তু তুমি ওর গায়ে হাতটা তুলতে গেলে কেন? তাহলে কি করা উচিত ছিল আমার? ওকে জড়িয়ে ধরে ওর নোংরা গালে চুমু খাওয়া, নাকি ওর কথা মতো রিসর্টে গিয়ে ওর সাথে শুয়ে আসা? আরে বাবা, আমি সেসব বলতে চাইছি না। তাহলে কি বলছো তুমি? আমি বলছি ও তো তোমাকে চটটা খেয়ে হুমকিটা দিল, এবার যদি সত্যি সত্যি ও একটা কিছু করে বসে? যা হবে দেখা যাবে। ওর মতন ফুটো মোস্তানের ভয়ে আগে থেকে গর্তে লুকিয়ে থাকা মেয়ে এই তানিয়া নয়। তাহলে আপনার সন্দেহ তানিয়ার বাবাকে চন্দনই খুন করেছে, তাই তো? ও ছাড়া আর কে খুন করবে ম্যাডাম? তাছাড়া ও তো ফল ভালো হবে না বলে হুমকিও দিয়েছিল। ওই চন্দনই ওদের দুজনকে মেরে দিয়েছে। আচ্ছা, এই চন্দন থাকে কোথায়? আমি যতদূর জানি আমুলিয়া।
বাদুড়িয়া থানার জোড়া খুনের তদন্তে নেমে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছিলাম যে বাবাকে আর মেয়েকে খুন করা হয়েছে খুব ঠান্ডা মাথায় এবং নিখুঁত প্ল্যান করে। কিন্তু কে বা কারা খুনটা করেছে, কেনই বা করেছে, সেই বিষয়টা আমাদের কাছে কিছুতেই স্পষ্ট হচ্ছিল না। এরই ফাঁকে হঠাৎ করে একদিন উঠে আসে জনৈক চন্দন ব্যাপারীর নাম, যে কিনা ছিল তানিয়া সেনের এককালের সহপাঠী। শুধু তাই নয়, এই চন্দনকে একদিন প্রকাশ্য রাস্তায় চড় মেরেছিল তানিয়া। তাহলে কি আক্রোশের বশবর্তী হয়ে এই চন্দনই তানিয়া আর তার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল? সে কি, তানিয়া আবার আমায় কবে চড় মারতে গেল? খুন হয়ে যাবার সপ্তাহখানিক আগে। কে বলেছে আপনাকে এসব কথা? কে বলেছে এটা বড় কথা নয়, ঘটনাটা সত্যি কিনা সেটা বলুন। না, একেবারেই সত্যি না, একদম ডাহা মিথ্যে কথা। সে তো এখন আপনি নিজেকে বাঁচানোর জন্যই বলছেন। আমি নিজেকে বাঁচাতে যাবো কোন দুঃখে? কারণ চড় খেয়ে আক্রোশবশত তানিয়া আর তানিয়ার বাবাকে আপনি খুন করেছেন। তো আচ্ছা, মুশকিলে পড়লাম। তানিয়া আমাকে চড়ই মারেনি, প্রকৃতি আমার আক্রোশটা আসবে কোন দুঃখে? তানিয়া সত্যি আপনাকে চড় মারেনি? না, সত্যি চড় মারেনি, কারণ ও আমাকে ভালোবাসতো। আমাকে চড় মারতে হবে কোন দুঃখে? তানিয়া আপনাকে ভালোবাসতো? হ্যাঁ, 3.5 মাস 4 মাস ধরে আমরা সম্পর্কে ছিলাম। কি বলছেন আপনি? তানিয়া তো অনিমেষকে ভালোবেসে বিয়ে করেছিল। হ্যাঁ করেছিল, কিন্তু তানিয়ার সঙ্গে অনিমেষের সম্পর্কটা বেশ কিছুদিন ধরে তলানিতে ঠেকেছিল। কি রকম? বেশ কিছুদিন আগে তোমাকে রিফিউজ করাটা আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে চন্দন। কি মরতে যে অনিমেষের মতন একটা জানোয়ার ছেলেকে ভালোবেসে বিয়ে করতে গেলাম। এসব কথা এখন আর বলে কি লাভ তানিয়া? জানি কোনো লাভ নেই, কিন্তু আমি যে আর সহ্য করতে পারছি না। সংসার করতে গেলে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়, মেনে নিতে হয়। কিন্তু এমন সংসার করে লাভ কি বলতে পারো? অনিমেষ ছেলেটা শুধু অকম্মার ঢেকেই নয়, ও প্রচণ্ড পরিমাণে লোভী আর ধান্দাবাজ। তা তুমি সৌদি আরবে চাকরি নিয়ে যাচ্ছ, যাও, কিন্তু আমাকে ঘটা করে বলতে এসছো কেন? হ্যাঁ সেটাই তো, তুমি যখন যাবে বাবা তো দেখতেই পাবে, আর এত আগে থেকে বলে লাভ কি? আসলে বেআই মশাই, আমরা তো এখন আপনার ছত্রছায়াতেই থাকি, তাই মা আর ছেলে মিলে একটু আগে থেকে বলে রাখা আর কি। আর আপনি না দিলে তো আমার সৌদি আরবে চাকরি করতে যাওয়াটাই হবে না, তাই না? মানে তোমাকে পাসপোর্ট দেবে ভারত সরকার আর ভিসা দেবে সৌদি সরকার, আমি আবার তোমাকে কি দিতে যাবো বলো? কেন? 20 লাখ টাকা। সৌদি আরব যেতে তোমার 20 লাখ টাকা লাগবে কেন? হ্যাঁ, আসলে যে এজেন্সির থ্রুতে যাব তাদের একটা মোটা টাকা দিতে হবে। তাছাড়া প্লেনের ভাড়া, পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, সেটা একটা ভালো রকম খরচ তো আছে। সে যাই থাকুক, আমি সে টাকা দিতে যাবো কেন? আমি কি তোমার ঠিকা নিয়ে বসে আছি? আমার কি টাকার গাছ আছে? এই বাড়িটা তো আছে। এই বাড়িটা আছে মানে? মানে হয় এই বাড়িটা বিক্রি করে আমাকে টাকাটা দিন, না হয় এই বাড়িটা আমার নামে লিখে দিন। এই বাড়িটা আমার নামে লিখে দিলে আমি এজেন্সির কাছে টাকার পরিবর্তে এই বাড়িটা বন্ধক রেখে বিদেশ চলে যেতে পারি। মামার বাড়ির আবদার নাকি? ফাজলামি পেয়েছো? তুমি জানো কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়িটা আমি তৈরি করেছি? জানি বাবা, সবই জানি, কিন্তু আপনি শ্বশুরমশাই হিসেবে এটুকু না করলে আমি যে বানের জলে ভেসে যাব। সে তুমি বানের জলে ভেসে যাও, জাহান্নামে যাও, আমার সেসবে কোনো দরকার নেই। তার মানে আমি যেটা বললাম সেটা আপনি করবেন না? না, কখনো না, মরে গেলেও না। আরে বাবা, এত কথার কি আছে? শুধু শুধু নিজের ব্লাড প্রেশারটা বাড়াচ্ছ। তুমি দেবে না সেটা তো ওদেরকে বলে দিয়েছো, এবার ওরা সেটা বুঝতে পারছে না, সেটা ওদের সমস্যা, ওদের দোষ। তুমি এটা নিয়ে একদম মাথা গরম করো না। পাগলেও নিজের ভালো বুঝে জানতাম, কিন্তু আপনি তা বুঝলেন না। চলো মা। হ্যাঁ চল। তুই ঘরে আয়, তোকে আমি দেখছি। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তোমার থানায় কেন যাচ্ছ না? আমি বাবাকে অনেকবার থানায় যাওয়ার কথা বলেছি, কিন্তু বাবা কিছুতেই থানায় যেতে রাজি হচ্ছে না। কেন রাজি হচ্ছে না কেন? বাবার ধারণা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি থানা, পুলিশ, আইন আদালত চলে আসে তাহলে নাকি সম্পর্কটাই ভেঙে যায়। না না, এটা কিন্তু তোমার বাবা একেবারে ভুল কিছু বলেনি। সে ভুল বলুক আর ঠিক বলুক,
আমার এই বৈবাহিক সম্পর্কের জন্য এই বুড়ো বয়সে আমার সাথে সাথে বাবাকেও এত অশান্তি ভোগ করতে হচ্ছে, নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, সেটা? আচ্ছা, আমি একবার তোমার হাজব্যান্ড নিজের সঙ্গে কথা বলে দেখবো, যদি কিছু বোঝাতে পারি। না না, কি পরিচয়ে তুমি ওর সাথে কথা বলবে? তাছাড়া তোমার সাথে আমার যোগাযোগ আছে, সেটা যদি ও জানতে পারে আরও অশান্তি করবে। এমনিতেই সংসারের টুকিটাকি বিষয় নিয়ে প্রচণ্ড অশান্তি করে। তোমার সম্পর্কে কিছু বললে আমি সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। সে কি অনিমেষ সৌদি আরব যাবে বলে ঠিক করেছিল? হ্যাঁ, তানিয়া তো আমাকে তেমনটাই বলেছিল। আচ্ছা, আপনি কি বলতে পারবেন অনিমেষের কথা অনুযায়ী তানিয়ার বাবা জামাইয়ের নামে সত্যিই বাড়িটা লিখে দিয়েছিল কিনা? না, লিখে দেননি। আপনি কি করে এতটা শিওর হচ্ছেন? কারণ লিখে দিলে আমি ঠিক জানতে পারতাম। কি করে জানতে পারতেন? তানিয়াই আমাকে বলতো। আচ্ছা, যে রাতে খুন দুটো হয়েছিল সে রাতে আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতেই ছিলাম। সেই রাতে তানিয়ার সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল? রাতে হয়নি, তবে সেদিন দুপুরে আমি ওকে কল করেছিলাম, মিনিট 5 মতো কথা হয়েছিল। তারপর থেকে আর কল মেসেজে ওর সঙ্গে কথা হয়নি। আচ্ছা, আপনার কি ধারণা খুন দুটো কে করতে পারে? দেখুন, সেটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে যেই করুক আমার ধারণা বাইরের কেউ করেনি, ভিতরের কেউ এর মধ্যে আছে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছে চন্দন। বাইরের কোনো লোক নয়, ভেতরের কেউই খুনটা করেছে। স্যার, আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? তুমি একবার ভালো করে ভেবে দেখো তো, যেদিন ওই বডি দুটো পাওয়া গেছে সেদিন তারক গুছাইতে প্রতিবেশী জয়ন্তবাবু আমাদের ঠিক কি বলেছিলেন? উনি তো বলেছিলেন, এখানে এসে যখন ডাকাডাকি করলাম কোনো সাড়া না পেয়ে দরজা নক করতে গেলাম, আর দরজা নক করতে গিয়ে দেখলাম যে দরজাটা ভেজানো আছে। সদর দরজা ভেজানো ছিল? ঠিক তাই। তার মানে সেই রাতে ওদের চেনা জানা কেউ এসেছিল যে ভেতর থেকে দরজাটা খুলে দিয়েছিল। হ্যাঁ স্যার, পোস্টমর্টম রিপোর্টও বলছে দুজনেই খুন হয়েছে রাত 1টা থেকে 1:30টার মধ্যে। সেই হিসেবে মাঝরাতে অপরিচিত কেউ আসলে নিশ্চয়ই ওরা দরজা খুলতো না। কিন্তু সেই সঙ্গে আর একটা ব্যাপারও যথেষ্ট খটকা লাগছে, বুঝলে? কি ব্যাপার স্যার? ঘর জামাই আর তার মা সেই 2019 সাল থেকে তারকবাবুর কাঁধের উপরে একেবারে জগদ্দল পাথরের মতো চেপেছিলেন। কিন্তু তারপরে এমন হঠাৎ করে কি হলো যে খুন হওয়ার 2 দিন আগে মা ছেলে তারকবাবুর বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে গেলেন? কিন্তু স্যার, ওরা তো বলছে ওদের বাড়িটা নাকি অনেকদিন বন্ধ পড়েছিল, তাই সাফ সাফাই করার জন্য আর মিস্ত্রি দিয়ে বাড়ি মেরামত করার জন্য ওরা ওখানে গেছিল। সে তো ওরা মুখে বলছে, ওদের মনের মধ্যে কি লুকিয়ে আছে সেটা আমরা কেউই জানি না। পয়েন্ট স্যার। আর তার চাইতেও একটা বড় অ্যাঙ্গেল আছে। সেটা কি স্যার? 2টো লাশই পাওয়া গেছে নিজের নিজের ঘরে, বিছানায়। হ্যাঁ স্যার। আর আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে বাপ আর মেয়েকে ঘুমন্ত অবস্থাতেই শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, তাই তো। তার মানে রাত 1টা থেকে 1:30টার মধ্যে যেই ওই বাড়িতে গিয়ে থাকুক না কেন, বাপ আর মেয়ের মধ্যে কেউই দরজা খোলেনি। কারণ দুজনেই তখন গভীর ঘুমে অচেতন। আর এখানেই লাখ টাকার প্রশ্ন, আততায়ী তাহলে ভেতরে ঢুকলো কি করে? স্যার, ওই বাড়িতে কোনো খিড়কি দরজাও নেই, আর ছাদের গ্রিলেও একটা মজবুত তালা দেওয়া আছে। তার মানে একটাই, যেই ওই বাড়িতে ঢুকেছিল তার কাছে সদর দরজার ডুপ্লিকেট চাবি ছিল। আর ডুপ্লিকেট চাবি তো থাকে স্যার বাড়ির লোক আর নিকটজনদের কাছেই। তাহলে আবার বুঝতে পারছো আমি কাকে সন্দেহ করছি? তাহলে এখনই গিয়ে ওকে থানায় টানতে টানতে নিয়ে আসবো স্যার? না না, এখন নয়। কেন স্যার? কারণ অনুমানের ভিত্তিতে কাউকে ধরে আনলে সে আইনের ফাঁক গুলে ঠিক বেরিয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি ওর মোবাইল নাম্বারটা আমাদের সাইবার টিমকে দিয়ে দাও, বরং ওরা জানার চেষ্টা করুক সেদিন রাতে ওর মোবাইলে লাস্ট অ্যাক্টিভ টাওয়ার লোকেশনটা কোথায় ছিল। ওকে স্যার। বাদুড়িয়ার জোড়া হত্যাকাণ্ডের তদন্তের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে বাবা আর মেয়েকে খুন করেছে এমন একজন যে ছিল তারক আর তার মেয়ে তানিয়ার অত্যন্ত নিকটজন। কিন্তু তার বিরুদ্ধে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ হাতে না থাকায় আমাদের পক্ষে তাকে গ্রেপ্তার করা বা আটক করা সম্ভবপর ছিল না। তাই আমরা তার মোবাইলের যাবতীয় টাওয়ার অ্যাক্টিভিটি খুঁজে বের করি, আর বের করতেই আমাদের চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যায়। তাই আমরা আর এক মুহূর্ত দেরি করিনি। ম্যাডাম, আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাডাম? ম্যাডাম, আমরা তো কিছু করিনি। ও ম্যাডাম, ম্যাডাম আমরা নির্দোষ, ছেড়ে দিন আমাদের, আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন না। শোনো নিমেষ, তোকে আমি সহজভাবে ভদ্রভাবে
বাংলা ভাষায় একটা প্রশ্ন করছি, তুইও সহজভাবে ভদ্রভাবে বাংলা ভাষায় তার উত্তর দে। হ্যাঁ স্যার বলুন। যে রাতে তোর বউ আর শ্বশুর খুন হয়েছিল তুই কোথায় ছিলি? ওই তো স্যার, রাতের 9:30 থেকে 10:30টায় সানবাংলায় যে ক্রাইম ডায়েরিটা হয় না, ওটা দেখে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ। চপ, তোকে জিজ্ঞাসা করা হয়েছিল? না মানে আমি চুপচাপ বন্ধ করে বসে থাক। কি হলো বল, তুই কোথায় ছিলি? স্যার মা তো বলেই দিল। হ্যাঁ বলেছে, তবু তোর মুখ থেকে শুনতে চাইছি। ওই সানবাংলায় ক্রাইম ডায়েরি দেখে আমরা খাওয়া দাওয়া করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে কখন উঠেছিলি? আমি আর মা একবার ঘুমিয়ে পড়লে সেই সকালের আগে আর ঘুম থেকে উঠি না। তার মানে সেদিন সারা রাত তুই বাড়িতেই ছিলি, তাই তো? হ্যাঁ স্যার। তুই কি জানিস সেদিন রাতে তোর মোবাইলের হাত পা গজিয়েছিল? মানে মানে সেদিন রাতে তোর মোবাইল হাঁটতে হাঁটতে তোর শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছিল। সেটা কি করে সম্ভব স্যার? তাহলে সেদিন রাতে তোর মোবাইলের লাস্ট টাওয়ার লোকেশন, মানে অ্যাক্টিভ টাওয়ার লোকেশন তোর শ্বশুর বাড়িতে কি করছিল? বাজে কথা স্যার, এরকম হতেই পারে। এই দেখ, নিজের চোখে দেখ, সেদিন মাঝরাতে তোর মোবাইলের টাওয়ার লোকেশন তোর শ্বশুরবাড়ির আশেপাশেই ছিল। তোর মোবাইল তো নিজে থেকে ওখানে যায়নি। তার মানে সেদিন মোবাইল নিয়ে তুই রাত 1টা থেকে 1:30টার মধ্যে শ্বশুরবাড়ি গিয়েছিলি, আর গিয়ে নিজে থেকে সদর দরজা খুলে ভেতরে ঢুকেছিলি। আর ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তানিয়া আর তানিয়া বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে শেষ করেছিস। হ্যাঁ হ্যাঁ আমি মেরেছি, শেষ করে দিয়েছি ওদের দুজনকে। কেন মেরেছিলি? কারণ না বাবা, এইভাবে আর থাকা যাবে না। তুমি নিজেও থানায় যাচ্ছ না, আমাকেও ডিভোর্স কেস ফাইলটা করতে দিচ্ছ না, কিভাবে চলবে বলো তো? আমি একটা উপায় ভেবেছি রে মা। কি উপায়? আমি ভাবছি এই বাড়িটা বিক্রি করে দেব। বাড়ি বিক্রি করে দেবে? হ্যাঁ, একজন লোকের সাথে কথাও হয়েছে, ওই মোটামুটি 45 লাখ মতো দেবে বলেছে। ও, তার মানে এর থেকে 20 লাখ টাকা তুমি তোমার জামাইকে সৌদি আরব যাওয়ার জন্য দেবে কি, তাই তো? আমি কি পাগল নাকি? ওকে একটা নয়া পয়সাও দেবো না। যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। তুই শুনে আরও নিশ্চিন্ত হবি যে ওই 40 লাখ টাকা আমি তোর নামে ব্যাংকে ফিক্সড করে দেবো। তারপর আমরা দুজন সোজা কলকাতা চলে যাব, ওখানে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো। আচ্ছা, তাহলে এই বিয়ের বোঝটা আমার মাথা থেকে কবে নামবে বলো তো? আর চন্দনেরই বা কি হবে? শোন মা শোন, তাড়াহুড়ো করিস না, আগে কলকাতা গিয়ে সেটেলড হয়ে নে, তারপর ধীরে সুস্থে তুই না হয় অনিমেষকে একটা ডিভোর্স নোটিশ পাঠাবি, আর তারপর মুক্তি পেয়ে গেলেই চন্দনকে। ভাগ্যিস সেদিন আড়ালে দাঁড়িয়ে ওই শয়তান বুড়ো আর বুড়োর নচ্ছান মেয়েটার চক্রান্তের কথাটা শুনেছিলাম, নইলে তো জানতেই পারতাম না যে জল একেবারে মাথার উপর দিয়ে বইছে। আর তারপর সর্বনাশ! তুই ঠিক শুনেছিস তো? কেন ঠিক শুনবো না? আমি কি কানের মাথা খেয়ে বসে আছি নাকি? তাহলে এখন কি হবে? আমাদের তো একুল ওকুল দুকুলি গেল রে। সে তো যাবেই, তাই যে করেই হোক ওদের থামাতে হবে। কি করে থামাবি? এই আমাকে সঙ্গে নিয়ে গিয়ে কথা বলবি? কথা বলে এখন আর কোনো লাভ হবে না, বুঝলে? ওরা এখন মারাত্মক ডেসপারেট হয়ে উঠেছে, আমাদের কোনো কথাই ওরা আর শুনবে না। তাহলে শোনো, আমি একটা প্ল্যান করেছি। আমরা কি করব, বুঝেছো? বুঝেছি। তাহলে আমি আজ রাতেই গিয়ে ওদেরকে বলে দেব যে আমরা কদিনের জন্য ও বাড়িতে যাচ্ছি, ঘর মেরামত আর ঝাড়পোছার জন্য। আমার কাছে আগে থাকতেই ওই বাড়ির সদর দরজার একটা ডুপ্লিকেট চাবি ছিল, আমি সেটা দিয়েই
তারপর আমি চুপচাপ ওই বাড়ি থেকে বেরিয়ে ভোজালিটা পাশের এক পানা পুকুরে ফেলে দিয়ে বাড়ি ফিরে আসি। আমার এটা জেনে খুব অদ্ভুত লাগছে, যাকে তুই ভালোবেসেছিলি, নিজের জীবন সঙ্গিনী বানিয়েছিলি, তাকে আর তার বাবাকে শুধুমাত্র টাকার লোভে খুন করে ফেললি। তুই কি মানুষ? আর এই যে আপনি, ছেলে এত বড় একটা অপরাধ করতে যাচ্ছে জেনেও আপনি তাকে বাধা দিলেন না, উল্টে যোগ্য সঙ্গত করে গেলেন। ওই যে কথাই বলে না, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাচ নয়। এই প্রবাদ বাক্যটা আপনি ভুলে গিয়েছিলেন নাকি? না লোভে পড়ে সেটা আর আপনার মনেই থাকেনি? এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, বরং নিজেদেরকে মানসিকভাবে কঠোর থেকে কঠোরতম শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত করুন। কারণ কথাই বলে না, পাপ কখনো নিজের বাপকে ছাড়ে না। হ্যাঁ, সত্যি পাপ কখনো নিজের বাপকে ছাড়ে না। আর এই পৃথিবীতে অপরাধ করে কোনো অপরাধী রেয়াত পায় না। আমরা ঠিক তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনি, আর মহামান্য আদালত তাকে উপযুক্ত শাস্তির বিধান দেন। বাদুড়িয়ার জোড়া খুনের মামলায় ঠিক যেমন আদালত অনিমেষ সাহাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং তার মা অঞ্জনা সাহাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন, আমরা এই রায়ে অত্যন্ত খুশি। কারণ আমরা জানি এই কঠোর থেকে কঠোরতম শাস্তি একমাত্র পারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের সতর্ক করতে, সাবধান করতে। সাবধান হন আপনিও, সাবধান হও বাংলা।